বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন তিতলি তার স্বামী বিশালের সঙ্গে বিদেশ থেকে তাদের গ্রামে বেড়াতে এসেছে। এখানে তিতলি তার বন্ধু তুহিনের সঙ্গে দেখা করে এবং গল্প করে। এসব কিছু দেখে বিশাল তাকে ভুল বোঝে এবং বাড়ি ছেড়ে চলে যাবার জন্য তৈরি হয়। রাস্তায় বিশালের দেখা হয় রুমা নামে একটি মেয়ের সঙ্গে। রুমা সেই গ্রামেরই মেয়ে। জামাইবাবু, আপনি আমায় চিনবেন না, তবে তিতলি দিদি আমাকে খুব ভালো করে চেনে। এই কদিন দিদি আমাকে খুব সাহায্য করেছে। দিদি ছিল বলে আজকে আমার সংসারটা বেঁচে গেল। তাই নাকি? তা কি এমন সাহায্য করেছে তোমার তিতলি, তুমি এত খুশি? আমি তো গ্রামেরই মেয়ে, গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। বেশি দূর পড়াশোনা করতে পারিনি, ওই মাধ্যমিক পাস। তাই ভদ্রলোকদের মতো ওঠা বসা, কথাবার্তা, পোশাক আশাক পরা এসব আমি কিছুই জানতাম না। আমার স্বামী অনেক পড়াশোনা করেছে, শহরে গিয়ে অনেক ডিগ্রিও নিয়েছে। ওরা আমাকে পছন্দই ছিল না। একসময় আমাদের মধ্যে হয়তো বিচ্ছেদ হতে পারতো, কিন্তু দিদি আমায় ট্রেনিং দিয়ে সব কিছু শিখিয়েছেন। এখন আমি পুরোপুরি পাল্টে গেছি, আর আমার স্বামী আমাকে স্বীকার করে নিয়েছে। যে সত্যিই খুব ভালো কথা। তা তুমি কি আগে থেকে তিতলিকে চিনতে নাকি? তোমরা কি একই স্কুলে পড়াশোনা করেছো? আরে না না জামাইবাবু, তিতলি দিদি তো আমার থেকে অনেক সিনিয়র। আমার স্বামী তুহিন ওনার বন্ধু, সেই সূত্রেই আমাদের পরিচয়। বাইরে থাকে, ওদের আবার এসব শহরের চালচলন পছন্দ নয়। তাই দিদি আমাকে লুকিয়ে রাত্রিবেলা ট্রেনিং দিতে যেত। তুহিন তোমার স্বামী? তুহিন বিবাহিত? আরে জামাইবাবু, আপনিও না কিরকম কিরকম কথা বলছেন। বিবাহিত না হলে আমি ওর বউ হলাম কি করে শুনি? কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। আমি দিদিকে নিমন্ত্রণ করেছি, আপনাকেও কিন্তু আসতে হবে। আপনি প্লিজ দিদিকে নিয়ে কালকে আমাদের অনুষ্ঠানে আসুন, আমরা খুবই খুশি হব তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন? তোমার দিদি এত কষ্ট করে তোমাদের মিল করিয়েছে, সেই সুখের মুহূর্তে আমরাও অংশগ্রহণ করব। তুমি এখন কোথায় যাচ্ছ তাহলে? ওই কালকের অনুষ্ঠানের জন্যই কিছু ভালো ভালো কাপড় কিনতে যাচ্ছি, আর ওর জন্য একটা গিফটও। বিশাল রুমাকে বাজারে ছেড়ে দেয় এবং নিজে তিতলির জন্য বেশ কিছু গিফট কেনে। এরপর বাড়ি ফিরে আসে। এদিকে তিতলি সকাল থেকে বিশালকে দেখতে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং বলে, বিশাল নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে গেছে। শেষ পর্যন্ত আমাকে এরকম ভুল বুঝলো। একবার তো ভালো করে জিজ্ঞাসা করলেই পারতো। এভাবে ভুল বুঝে আমাকে কি করে ও ছেড়ে যেতে পারে? দরজায় কলিং বেলের শব্দ শুনে তিতলি গিয়ে দরজা খোলে এবং দেখে বিশাল সামনে দাঁড়িয়ে আছে। বিশালকে দেখে তিতলি চিৎকার করে বলে, বিশাল, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি সকাল সকাল না বলে এভাবে কেউ চলে যায়? তুমি জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এত প্রশ্নের উত্তর আমি একসঙ্গে কি করে দেব? আমি তোমার জন্য মার্কেটে গিয়েছিলাম, তোমার জন্য কত সুন্দর একটা ড্রেস এনেছি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তুমি আমার জন্য এসব আনতে গেলে কেন? হঠাৎ করে নয় ম্যাডাম, একটা অনুষ্ঠান আছে, সেই জন্যই তোমার এই ড্রেসটা কিনে নিয়ে এলাম। কাল তৈরি থাকবে, আমি তোমাকে নিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে যাব। অনুষ্ঠান বাড়িতে? তুমি এখানে কাউকে চেনো নাকি? হ্যাঁ চিনি, আর আমি যার কথা বলছি তুমিও তাকে চেনো। তোমার বন্ধু তুহিনের স্ত্রী, ওর বিবাহ বার্ষিক অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করেছে। রুমা তোমাকে ইনভাইট করেছে? ও তো আমাকেও বলেছিল। যাক, বেশ ভালোই হবে, আমরা দুজনে মিলে অনুষ্ঠান দেখতে যাব। পরের দিন অনুষ্ঠান থেকে ফিরে তিতলি বিশালকে বলে, আচ্ছা বিশাল, সত্যি করে বলো তো, তুমি সেদিন না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে তো? তুমি কি আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য এসব করেছিলে? বিশাল, তুমি কি আমাকে সন্দেহ করতে? আরে বাবা, তোমার মাথা খারাপ নাকি? সামান্য একটু ব্যাপারে তোমাকে আমি কেন সন্দেহ করতে যাব? ওসব কথা তুমি ভুলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি ভুলেই যাচ্ছি। আর শোনো, কালকে বাড়িতে একটা পার্টি আছে। আমাদের আসার খুশিতে বাবা মা এই পার্টিটা দিয়েছেন। বেশ ভালোই হয়েছে। বিদেশে আমি পার্টি করে কাটাতাম, দেশে আজকে এই অনুষ্ঠান, কালকে ওই অনুষ্ঠান করেই দিন কাটছে। আমার তো বেশ ভালোই লাগছে। তারা দুজনে যখন এভাবে কথা বলে তখন সেখানে চন্দনা দেবী আসেন এবং তিতলিকে দুটো প্যাকেট দিয়ে বলেন, তিতলি, এই নে, এতে নতুন দুটো জামা আছে। তোরা জামাই বাবার জন্য তোর বাবা কিনে এনেছে। কালকের পার্টিতে তোরা কিন্তু এগুলো পরবি। আরে বাহ, এটাতে তো খুব সুন্দর কুর্তি আছে মা। এরকম পরতে আমার খুব ভালো লাগে। একেবারে সিম্পল আর কমফোর্টেবল ড্রেস। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মা। যাক, তোর তাহলে পছন্দ হয়েছে এটা। আজকালকার মেয়েদের তো কুর্তি, শাড়ি, চুড়িদার এসব পরতেই দেখা যায় না। তার উপরে যদি কেউ শহর বা বিদেশ থেকে আসে, তার তো আর কথাই নেই। জামার নামে ওই এক টুকরো কাপড় পরে শুধু। ছি, দেখতেও কত খারাপ লাগে। মা, যেমন দেশ তেমন বেশ, এতে খারাপ লাগার কি আছে? তোর সাথে বাবু আমি তর্ক করতে পারবো না। জামাগুলো একবার পরে ট্রাই করে দেখে নিবি। যদি ফিটিংস করানোর দরকার পড়ে তাহলে আজকের মধ্যেই করিয়ে নিবি।
আমি আসছি, অনেক কাজ আছে। পরের দিন সন্ধ্যাবেলা অনুষ্ঠান শুরু হয়। বাড়িতে প্রচুর গেস্ট আসে। আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে তিতলির অনেক বন্ধু বান্ধবও সেখানে উপস্থিত হয়। কিছুক্ষণ পর তিতলি একটু অস্থির হয়ে ওঠে। তখন বিশাল বলে, কি ব্যাপার তিতলি, তুমি এত অস্থির হয়ে কাকে খুঁজছো? দেখো না বিশাল, পার্টিতে সবাই আছে, অথচ আমার মৌ বা তার কোনো বন্ধু বান্ধবদেরকে আমি এখনো দেখতে পাচ্ছি না। তাই তো, আমিও তো এই ব্যাপারটা লক্ষ্য করছি। ও কি এখনো রেডি হয়নি? বুঝতে পারছি না। তুমি এখানে পার্টি অ্যাটেন্ড করো, আমি একটু রুম থেকে হয়ে আসছি। আমার কথা কেউ জিজ্ঞাসা করলে তুমি একটু ম্যানেজ করে নিও, ওকে? এই বলে তিতলি সেখান থেকে মৌয়ের ঘরে আসে। ভেতরে এসে দেখে মৌ ঘরে পরার কাপড় পরে মন খারাপ করে বসে আছে। তাকে দেখে তিতলি খুবই অবাক হয় আর বলে, আরে মৌ, তুই এখনো রেডি হসনি? পার্টিতে এলি না কেন? আর তোর বন্ধুরা কই? কাউকেই তো দেখছি না। আমার ভালো লাগছে না দিদি, আমার কোনো বন্ধু নেই, শুধুমাত্র একটাই বন্ধু আছে, রিয়া। আরে রিয়া হোক বা দিয়া, আমি তো পার্টিতে কাউকেই দেখতে পাচ্ছি না। রিয়া পার্টিতে আসবে না দিদি, ওর আজকে ডিস্ট্রিক্ট লেভেলের ব্যাডমিন্টন কম্পিটিশন আছে। জানো, রিয়া ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে, তাই ওর বাবা ওকে কোচিং দিয়ে ব্যাডমিন্টন শিখিয়েছে। আজ কম্পিটিশনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে সারাদিন ওকে সময় দিচ্ছে। ও কত লাকি। আজ যদি আমারও এরকম সাপোর্ট থাকতো, তাহলে আমিও সুইমিং কম্পিটিশন করতে যেতে পারতাম। আরে এতে এত ভাবার কি আছে? তুই তো এমনিতেও ভালো সুইমিং করতে পারিস, তুই চাইলেই কম্পিটিশন গুলো যোগদান করতে পারিস তো। দিদি, বললেই কি আর কম্পিটিশনে যোগদান করা যায়? তুমি জানো তো বাবা মা কেউ আমাকে সাপোর্ট করবে না। আচ্ছা ঠিক আছে, তুই এত চিন্তা করিস না, আমি আজকে বাবা মার সাথে কথা বলবো। তুই এখন চল, কিছুক্ষণের জন্য পার্টিতে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বল, নাহলে সবাই খুব খারাপ ভাববে। দিদির কথা শুনে মৌ পার্টিতে গিয়ে যোগদান করে, কিন্তু তার মন ভালো হয় না। লোকজন চলে যাবার পর তিতলি তার বাবা মার কাছে গিয়ে মৌয়ের সাঁতার শেখার কথা বলে, যা শুনে দীনেশ বাবু বলেন, আরে কি সাঁতার শিখবি? সাঁতার কি ট্রেনিং নিয়ে শেখার জিনিস? সাঁতার তো পাড়ার বাচ্চারা এমনিতেই শিখে যায়। এছাড়া ও তো ভালোই সাঁতার কাটতে পারে, শেখার কি আছে? বাবা, শুধু শিখলে হবে না, প্রপার ট্রেনিং দিয়ে ঠিকভাবে শিখতে হবে, যাতে করে কম্পিটিশনে যোগদান করতে পারে। না না, ওসব টম্পিটিশনে যেতে হবে না, ওসব করতে গেলে পড়াশোনার ক্ষতি হবে। তোর বাবা একদম ঠিক বলেছে। তাছাড়া সুইমিং যারা করে তাদেরকে কোনোদিনও ভালো করে দেখেছিস? কেমন সব ছোট ছোট পোশাক পরে, ছি 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 ছি। তারপর রোদে জলে ওর গায়ের রং কালো হয়ে যাবে, তখন তোর বিয়ে শাদী দিতে ঝামেলা হবে। মা, বাবা, তোমাদের এখন মৌকে সাপোর্ট করাটা আগে দরকার। ও যদি এই বয়সে এসব না শিখে তাহলে কখনো ও শিখবে? পড়ার সাথে সাথে এগুলো খুব জরুরি। এসব বেকার টাইম পাস, সারাদিন সুইমিং নিয়ে চক্করে ওর আসল পড়াশোনাটাই জলে চলে যাবে। তারপর ভেবে দেখ, আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চারা এভাবে সুইমিং শিখছে, সবাই কি আর ফার্স্ট হবে? সুইমিং শিখে কোনো ভবিষ্যৎই নেই। দেখলি তো দিদি, আমি বলেছিলাম না বাবা মা কখনোই রাজি হবে না, ওরা তো কখনোই আমাকে কোনো কাজে সাপোর্টই করে না। এই বলে মৌ সেখান থেকে চলে যায়। তখন তিতলি তার বাবা মাকে বুঝিয়ে বলে, মা, ও যেটা করতে চাইছে ওকে করতে দাও না। এভাবে জোর করে ওকে পড়াশোনা করালে ও হয়তো পাস করবে, কিন্তু ভালো রেজাল্টটা করতে পারবে না। তাছাড়া তুমি বলো তো, আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েরা তো পড়াশোনা করছে, সবাই কি আর ফার্স্ট হচ্ছে? তাহলে তাদের পড়াশোনা করার কি দরকার? পড়াশোনা করাটা দরকার, কারণ পড়াশোনাটা জরুরি একটা জিনিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এগুলোও জরুরি মা, শরীরের জন্য আর মনের জন্যও। আমরা ওসব কিছু শুনতে চাই না। ও জোর করলো বলে ফালতু ফালতু সময় নষ্ট করা আর টাকা নষ্ট করার মানেই হয় না। তুই এবারে যা, জামাই অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। এরপর তিতলি সেখান থেকে উঠে নিজের বোনের ঘরে যায়। সেখানে দেখে বসে বসে মৌ কান্নাকাটি করছে। তিতলিকে দেখে মৌ বলে, দিদি, আমি জানতাম তুমি যতই বোঝাও বাবা মা কখনো বুঝবে না। আমি তো এসব চেষ্টা করাই ছেড়ে দিয়েছি। তুমি ছেড়ে দাও দিদি, কিচ্ছু হবে না ওইসব। আচ্ছা তুই আমাকে বলতো, ডিস্ট্রিক্ট লেভেলে সুইমিং কম্পিটিশন কবে আছে? দিদি, আমাকে কি ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনে নেবে নাকি? ডিস্ট্রিক্ট লেভেলে যেতে হলে ট্রেনিং এর দরকার হয়। এখন আপাতত আমি স্কুল লেভেলটা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, একটা ভালো ট্রেনিং স্কুলে ভর্তি হয়ে যা। এক্সট্রা ক্লাস আছে বলে স্কুলের ছুটির পর ওখানে গিয়ে ঘন্টা দুয়েক সাঁতার শিখবি। কিন্তু দিদি, ট্রেনিং এর জন্য টাকা কোথায় পাবো আমি? ওফ, তুই টাকার কথা চিন্তা করছিস কেন? তোর জামাইবাবু কিসের জন্য আছে শুনি, হ্যাঁ? দিদি, তুমিও না সত্যি। এরপর মৌ তাদের স্কুলের কাছাকাছি একটি ভালো সুইমিং ট্রেনিং স্কুলে ভর্তি হয়ে যায়। প্রত্যেকদিন স্কুল ছুটির পর সে সেখানে সাঁতার কাটতে শিখতে শুরু করে। মৌ এমনিতেই খুব ভালো সাঁতার কাটতো
এরপর তার ইচ্ছা আর জেদের জন্য কয়েকদিনের মধ্যেই বাকি সবার তুলনায় সে খুব ভালো সাঁতার শিখে যায়। এরপর ইন্টার স্কুল সুইমিং কম্পিটিশন শুরু হয়। মৌ সেখানে পার্টিসিপেট করে এবং ফার্স্ট প্রাইজ জিতে যায়। তিতলি এবং বিশালের বিদেশ ফেরার সময় হয়ে যায়। এমনই একদিন বিশাল তিতলির কাছে আসে আর বলে, তিতলি, একটা খবর আছে। আমার জন্য কতটা ভালো তা জানি না, তবে তোমার জন্য খুব ভালো। আরে বাবা, এত ঘুরিয়ে কথা বলছো কেন? যা বলার পরিষ্কার করে বলো। আমার কোম্পানিতে একটা প্রজেক্ট দিল্লিতে শুরু হচ্ছে। কোম্পানি থেকে এইমাত্র মেল আসলো, ওরা ওই প্রজেক্টের দায়িত্ব আমাকেই দিয়েছে। শুধু আর কিছুদিন এখানে থাকতে পারবে। বলো, এটা গুড নিউজ কি না? হ্যাঁ, এটা তো খুব ভালো একটা নিউজ, কিন্তু তুমি কি একাই দিল্লি যাবে? তুমি যদি সঙ্গে যেতে চাও তো যেতে পারো। আমার ওখানে সপ্তাহখানেক কাজ আছে, তারপর আমি ফিরে আসবো। মোটামুটি মাসখানেক দেশে থাকতে পারবো। ও, 1 সপ্তাহের ব্যাপার? তাহলে তুমি যাও। আমি শুধু শুধু 1 সপ্তাহের জন্য এত ট্রাভেল করব না। তুমি তোমার কাজ মিটিয়ে এসো, তারপর আমরা সবাই মিলে কোথাও থেকে একটা বেরিয়ে আসবো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা ম্যাডাম। এরপর বিশাল দিল্লিতে চলে যায়। এদিকে মৌ তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিল। কিছুদিন পর ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনের জন্য ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়। অনেকগুলো ট্রায়ালের পর মৌয়ের ট্রেনিং সেন্টার থেকে মৌকে সিলেক্ট করা হয়। ফাইনাল ট্রেনিং এর দিন ট্রেনিং শেষ করে মৌ বাড়ি ফিরে আসে এবং তার দিদিকে বলে, দিদি, কাল আমার ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশন আছে, কিন্তু আমার তো খুব ভয় করছে। আরে, এত ভয় পাওয়ার কি আছে? তুই এত ভালো প্র্যাকটিস করেছিস, তোর ভয় করার কোনো দরকার নেই। দিদি, কালকে আমার কম্পিটিশন, আমার সঙ্গে কেউ যাবে না? এভাবে আমি একা একা কি করে সবকিছু ম্যানেজ করব? কে তোকে বলেছে কেউ তোর সঙ্গে যাবে না? আমি যাবো তোর সঙ্গে। কালকে ভোরের বেলা তো জামাইবাবু দিল্লি থেকে ফিরে আসছে, ওকে খানিকক্ষণ এয়ারপোর্টে ওয়েট করতে বলবো, তারপর আমরা দুজনে মিলে তোর সঙ্গে যাব। থ্যাংক ইউ দিদি, তুমি না থাকলে আমার জন্য এসব করা খুব কষ্টের হয়ে যেত। এখন থ্যাঙ্কস জানাতে হবে না তোকে, কালকে প্রাইজটা পা, তারপরে থ্যাঙ্কস জানাবি। পরের দিন যথাসময়ে তারা কম্পিটিশনের জায়গায় পৌঁছে যায়। এখানে 3টে রাউন্ড কম্পিটিশন হয়। দীর্ঘদিনের প্র্যাকটিস না থাকার কারণে মৌ ফার্স্ট প্রাইজ পায় না, কিন্তু সে 3rd পজিশনে আসে। কিন্তু প্রথমবার ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে গিয়ে 3rd পজিশনে আসাটা চারটিখানিক ব্যাপার নয়, এটা মৌয়ের জন্য অনেক ছিল। মৌ খুবই খুশি হয়, তাকে ট্রফি এবং আরো অন্যান্য পুরস্কার দেওয়া হয়। সবশেষে তিতলি এবং বিশাল তাকে কংগ্রাচুলেশন জানায় এবং তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে যখন তারা সবকিছু চন্দনা দেবী এবং দীনেশ বাবুকে বলে, তখন তারা একেবারে চমকে যান। বন্ধুরা, এরপর কি হবে? চন্দনা দেবী এবং দীনেশ বাবু এসব কিছু কি খুব সহজেই মেনে নেবে? তাদের রিয়াকশনটাই বা কি হবে? জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। আজ পিনাকি বাবুর এবং তার স্ত্রী শ্রাবণী দেবীর মন খুবই ভালো ছিল, কারণ তাদের বড় মেয়ে শিউলির একটি খুব ভালো জায়গায় বিয়ের যোগাযোগ হয়েছিল এবং কথাবার্তা প্রায় পাকা হয়ে এসেছিল। তাই তারা দুজনে ঘটক মশাইয়ের সঙ্গে বসে বিয়ের সম্বন্ধে আলোচনা করছিল। এমনই সময় পিনাকি বাবু বলেন, কি ঘটক মশাই, তাহলে কথা পাকা রইল। আগামী ফাল্গুন মাসেই একটি দিনক্ষণ থেকে বিয়েটা সেরে ফেলবো, তা আপনি কি বলেন? আরে হ্যাঁ হ্যাঁ, পাকা মানে আমি তো যেখানে কথা দিয়েছি সেখানে পাকা না হয়ে কোথায় যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। আর ছেলে তো একেবারে রাজপুত্র, ঘর বাড়ি দেখার মতো। আপনার মেয়ে ওখানে একেবারে সুখে শান্তিতে থাকবে। আপনার মুখে ফুলচন্দন পড়ুক ঘটক মশাই, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আপনার প্রণামী যা লাগে আমরা দেব, আপনি একদম চিন্তা করবেন না। সে তো আমি জানি। তা আজ আমি আসি, আমায় আবার এখন ছেলের বাড়িতেও যেতে হবে। এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যান। এদিকে শিউলি দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল এবং সে সেখানে আসে। ও এসে বলে, মা, তোমরা আমাকে না বলেই আমার বিয়ে ঠিক করে ফেলেছো। আমি তো এখন পড়তে চাই, বলো, বড় চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের জন্য কিছু করতে চাই, আর তোমরা কিনা আমার বিয়ে দিতে চাও? আসলে শিউলি ঠিকই বলছিল। সে খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল। ক্লাসে প্রতি বছরই সে ফার্স্ট হতো এবং পড়াশোনার প্রতি তার প্রচুর আগ্রহও ছিল। কিন্তু পিনাকিবাবু পেশায় একজন দিনমজুর ছিলেন, আর তার অবস্থা খুব একটা ভালো ছিল না। তার উপরে তার 2টি মেয়ে হওয়ায় সব সময় মেয়েদের বিয়ে নিয়ে চিন্তা লেগেই থাকতো। আর এদিকে শহরের কোটিপতি ঘরে মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তারা কোনোভাবেই সম্বন্ধটা হাতছাড়া করতে চাইছিল না। শিউলির কথা শুনে শ্রাবণী দেবী বলেন, জানিস তো মা, তোর বাবার বয়স হচ্ছে, তাছাড়া আমাদের কাছে এত টাকাও নেই
যে তোকে আরো বেশি পড়াশোনা করাবো। হ্যাঁ, তোর বিয়ে হলে তোর ছোট বোনটাকেও একটু দেখিস, ওরও একটা কোনো ভালোভাবে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে ব্যাস আমরা মরে শান্তি পাবো। দেখ মা, এই সম্বন্ধটা খুবই ভালো, আর আমি শুনেছি ও খুব ভালো ছেলে, বাড়ির একমাত্র ছেলে, আর বাবা মা খুবই ভদ্র নম্র। ওরা তো এখন বিয়েতে 1 টাকা পণও নেবে না বলেছে। আর তুই এখন না করিস না, এত ভালো সম্বন্ধ আমি আর কখনোই হয়তো পাবো না। পিনাকি বাবু শ্রাবণী দেবী মিলে শিউলিকে এভাবে বোঝালে সে আর কিছুই বলতে পারে না এবং বাবা মার কথায় বিয়ে করতে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই রঞ্জনের সঙ্গে শিউলির বিয়ে হয়ে যায়। বিয়ের পর শিউলি তার স্বামীর সঙ্গেই শহরে চলে আসে। রঞ্জনদের বাড়ি খুবই বড় ছিল। গেটে ঢোকার মুখেই রঞ্জনের মা মালতী দেবী দাঁড়িয়েছিলেন। শাশুড়িকে গেটের সামনে দেখে শিউলি প্রণাম করতে যায়। তখন থাক থাক, আর প্রণাম করতে হবে না, রোজ রোজ এই একই প্রণামের নাটক আমার আর ভালো লাগে না। যাও, তুমি এখন উপরে ঘরে যাও, রঞ্জনের সঙ্গে আমার কিছু কথা আছে। মালতী দেবীর এমন কথা শুনে শিউলি অবাক হয়ে যায় ও সে ভাবতে থাকে, বাবা তো বলেছিলেন আমার শাশুড়ি মা নাকি খুবই ভালো মানুষ, তাহলে উনি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করলেন? আর বাড়িতে যেতে বলছেন কেন? আমি তো জানি না কোন ঘরে যাব, এখন আমি কি করব? এসব ভাবতে ভাবতে শিউলি বাড়ির ভিতরে ঢুকে যায়। মালতী দেবী রঞ্জনকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করেন, কি রে, কেমন বুঝলি? দামটা কেমন পাওয়া যাবে? দামটা এবারে বেশ ভালোই পাওয়া যাবে মা, মেয়েটার বয়সও খুব কম, আর তাছাড়া দেখতেও খুব সুন্দর, এক চান্সেই সবার পছন্দ হয়ে যাবে। সেসব তো ঠিক আছে, তবে গ্রামের মেয়ে একটু সাবধানে থাকিস। গ্রামের মানুষজন বোকা হলেও খুব সেন্টিমেন্টাল হয়, আর এইসব ব্যাপারে তো সবাই মিলে ঝাঁক বেঁধে চলে আসে। তুমি একেবারেই চিন্তা করো না মা, আমি ঠিক জায়গায় আর ঠিক মানুষের হাতেই মেয়েটিকে তুলে দেব। এরপর সেদিনটা এভাবেই কেটে যায়। পরের দিন সকাল সকাল শিউলি বাড়ির সমস্ত কাজকাম সেরে রাখে ও মালতী দেবী ঘুম থেকে উঠলে চা এবং জলখাবার নিয়ে যায়। ও বলে, মা, আপনি উঠে পড়েছেন? তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে যান, আমি আপনার জন্য চা আর জলখাবার এনেছি। আর আপনি দুপুরে কি কি খাবেন আমাকে একটু বলুন, আমি চটপট করে রান্না করে রাখবো। বাবা, তুমি এত সকাল সকাল এত সব কিছু করে ফেলেছো? আরে শোনো, তোমাকে এসব কাজ করতে হবে না, কাজ করার জন্য আমাদের বাড়িতে কাজের লোক রয়েছে। এখন তুমি যাও আর একটু রেডি হয়ে নাও, তোমাকে দেখতে কয়েকজন লোক আসবে। কারা আসবে মা? আমাদের কোনো আত্মীয়? এই মানে ওই রকমই কিছু ভেবে নাও। আর হ্যাঁ, ওদের কাছে বেশি কিছু কথা বলতে হবে না, যতটুকু জিজ্ঞাসা করবে ততটুকু বলবে, কেমন? ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। এই বলে শিউলি সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে চলে আসে। এসে দেখে নিচে দুজন লোক বসে রয়েছে। তাদেরকে দেখে শিউলি প্রণাম করতে যায়। এমনই সময়, থাক থাক, প্রণাম করতে হবে না। আর এই যে শিউলি দেবী, এরকম করছে কেন? আমরা কি এখন প্রণাম টনাম করতে বলেছি নাকি? কেন করতে হবে না কাকা বাবু? আপনি তো আমার বাবার মতো। আজ নতুন সংসারে আমার প্রথম দিন, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন আশীর্বাদ করব না। সুখী হও মা, আর সুখে শান্তিতে সংসার করো। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা থাক। বৌমা, তুমি একটু ভিতরে যাও, এনাদের জন্য চা আনো। সে কি মা, শুধু চা কেন? আজকে ওনাদেরকে দুপুর এখানে খেয়ে যেতে হবে, আমি নিজের হাতে রান্না করব। আপনারা আজ আমার হাতে রান্না খেয়ে যাবেন কাকা বাবু, দেখবেন এই মেয়ের রান্না সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে। সে পরে হবে, এখন তুমি যাও, এখন চাটা এনে দাও। এরপর শিউলি সেখান থেকে চলে যায়। শিউলির এসব কথাবার্তা শুনে সেই লোক দুটি বলে, এই মেয়েটা কোথা থেকে এনেছেন? এ তো সাক্ষাৎ লক্ষ্মী, এত ভালো মেয়ে আপনারা বিক্রি করতে চাইছেন কেন? আমার মনে হয় এই মেয়ে আপনাদের বাড়িতে রেখে দেওয়াই উচিত। এরকম সংস্কারে মেয়ে সাধারণত দেখতেও পাওয়া যায় না। দেখুন, আপনাদের পছন্দ হয়েছে কি বলুন, আপনাদের কাছে অত জ্ঞান শুনতে চাই না। না না, যে মেয়ে আমাকে বাবা বলেছে তার সঙ্গে আমি এরকম করতে পারি না। আমি এখন উঠছি, আর কথাগুলো আপনারা একটু ভেবে দেখবেন। এই বলে তারা দুজন সেখান থেকে উঠে চলে যায়। এভাবেই পরপর কয়েকদিন কয়েকজন লোক তাদের বাড়িতে আসতে থাকে এবং প্রত্যেকেই শিউলিকে দেখে ও তার ব্যবহার এবং কথাবার্তা শুনে অবাক হয়ে যায় এবং প্রত্যেকেই প্রায় মালতী দেবীকে বলে যে এত ভালো মেয়েকে তারা কোনো খারাপ কাজে লাগাতে পারবে না।
এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। শিউলির ব্যবহার, কথাবার্তা এবং ভালোবাসায় রঞ্জন বাধ্য হয়ে যায় তাকে ভালোবাসতে। সে অনেকবার মালতী দেবীকে এ বিষয়ে বলতে চাইতো, কিন্তু মালতী দেবী কোনোভাবেই রাজি ছিল না। এমনই একদিন মালতী দেবী সিঁড়ি থেকে নামতে নামতে হঠাৎ পা পিছলে পড়ে যান। ওহ বাবা গো, মারে মরে গেলাম। এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। গেল আমার হাড় গোড় সব গেল। কি হয়েছে মা, আপনি কিভাবে পড়লেন? উঠুন দেখি, আমার কাঁধে হাত দিন, আস্তে আস্তে উঠে পড়ুন। আমি উঠতে পারছি না বৌমা, তুমি অন্য কাউকে ডাকো। আপনি আমাকে ধরে ওঠার চেষ্টা করুন, আপনি ঠিক পারবেন। এরপর কোনোভাবে শিউলিকে ধরে মালতী দেবী খোঁড়াতে খোঁড়াতে সোফায় গিয়ে বসেন। শিউলি তখন ডাক্তারবাবুকে ফোন করে এবং ডাক্তারবাবু এসে বলেন, পায়ের হাড় একেবারে ভেঙে গিয়েছে, প্লাস্টারও হয়তো করতে হতে পারে, আর 3 মাস একেবারে নড়াচড়া করবেন না, বুঝেছেন? এরপর ডাক্তার শিউলিকে সবকিছু বুঝিয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে শিউলি মালতী দেবীর দেখাশোনা করতে থাকে। তার খাবার দাবার সমস্ত কিছুই তার ঘরে পৌঁছে দেয় এবং সময় মতো তাকে ওষুধ খাওয়ানো, স্নান করানো, মাথা ঝেড়ে দেওয়া, এই সমস্ত কাজই করতে থাকে। ধীরে ধীরে মালতী দেবীর মন গলে যায় এবং তিনি বুঝতে পারেন যে তারা সত্যিই অনেক বড় ভুল করতে যাচ্ছিল। এমনই একদিন মালতী দেবী শিউলিকে ডেকে বলেন, বৌমা এখানে বসো, তোমার সঙ্গে কিছু আমার কথা আছে। হ্যাঁ মা, বলুন, কি বলবেন? বৌমা, তুমি এতদিন নিশ্চয়ই বুঝে গেছো আমাদের কাজ কি, আমরা কি করি। হ্যাঁ মা, আমি সব জানি, আর আমি এটাও জানি যে আপনারা এখন অনেক পাল্টে গেছেন, আর আমার বিশ্বাস আপনারা আর কখনোই ওই সমস্ত কাজ করবেন না। বৌমার মুখে এই সমস্ত কথা শুনে মালতী দেবীর চোখে জল চলে আসে। তিনি তখন শিউলিকে জড়িয়ে ধরে বলেন, তুই ঠিক বলেছিস মা, তুই আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস যে আমরা কতটা ভুল ছিলাম। জানি না ভগবান আমাদের এই পাপের জন্য আমাদের কোনোদিন ক্ষমা করবেন কি না, কিন্তু তোর কাছে আমি আজ ক্ষমা চাইছি। তোর সঙ্গে আমি যেটা করতে যাচ্ছিলাম সেই পাপের জন্য আমি খুবই লজ্জিত রে মা, আমাদেরকে তুই ক্ষমা করে দে। মা, এভাবে আপনি ক্ষমা চাইবেন না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এভাবে সারা জীবন আপনাদের সেবা করে যেতে পারি। এমনই সময় সেখানে রঞ্জন এসে উপস্থিত হয় ও সে বলে, মা, আমি একটা নতুন ফ্যাক্টরি খুলতে চাই এবং সেখানে শিউলিও আমাকে সাহায্য করবে বলেছে, তাই এ ব্যাপারে তোমার কি মতামত? এটা তো খুব ভালো প্রস্তাব বাবা, বৌমা আমার খুব বুদ্ধিমতী, তোমরা দুজনে মিলে ব্যবসা ঠিক দাঁড় করিয়ে নেবে, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। এরপর তারা একটি কাপড়ের ফ্যাক্টরি খোলে এবং সেই ফ্যাক্টরিতে বিভিন্ন অসহায় মেয়েদেরকে কাজ দেয়। ফ্যাক্টরিও খুব ভালোভাবেই চলতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।